এইখান থেকে যাওয়া আসা করেন? হ্যাঁ। ভেঙে টেঙে যাওয়ার ভয় থাকে না? ও ভেঙে যাওয়ার ভয় থাকলে কি আমরা যেরকম সেরকম জিনিস। সকালবেলা ঘাটের পরিস্থিতি ঠিক এরকমই, সামনে কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একবারে জিরো। ওই নৌকো থেকে তিনজন নিচে পড়ে গেছে। এই কোথায় দেখা যাচ্ছে? নড়ছে দেখো, মানে আমার ওয়েট 86 কেজি। 2 মিনিট সময় নিয়ে আমাদের নৌকো এপারে পৌঁছে গেল। এখানে জলের স্রোত অনেকটাই, আর যারা সাঁতার জানে না এই স্রোতে কিন্তু ভেসে চলে যাবে। অনেকদিন পরে এরকম খোলা মশলা দেখছি এখানে। মিনিট 5-7 হেঁটে আসার পর আমরা ঘাটে চলে এলাম, ভান্ডারখালি ঘাট। যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম বা ওপারে যে বাঁধের রাস্তা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, জাস্ট ওপারে হচ্ছে বাংলাদেশ। এইখানে গরু পাচার করা হতো, পুলিশ হাঁটতো যে ব্ল্যাক হতো বলে। সামনে দিয়ে যে হাওয়া আসছে পুরো হাত পাত গুলো জমে যাচ্ছে, ঠান্ডা লাগছে রে। এগুলোকে কি বলে? হাল, সুগান বলে। সামনেই দুলদুলি ঘাট, ফ্লোটিং ঘাট। সব সময় তো কিনে খেতে পারি না আমরা, হ্যাঁ, তার জন্য টুকিটাকি ওই চারা মাছ এখন রয়েছে, চারা মাছ ধরছি খাচ্ছি। অনেক কষ্ট করে এখান থেকে আর কি ভেতরে ঢোকেন। রান্না বান্না কি করবেন? আলু আছে, ডিম আছে, মাছ আছে। তো এটা অনেক রিস্কি একটা জার্নি। ও ভুল করে ওদিকে চলে যাচ্ছিল, বাট আবার ঠিকঠাক করে এদিকে চলে এসছে। আমার যে গন্তব্য মোটামুটি 7 সমুদ্র 13 নদী পার। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ধামাখালিতে আছি, আর এখন বাজে 8টা। আমার আশপাশে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে, ধোঁয়া হয়ে আছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে দেরি হয়ে গেছে এই কারণে, বাসে লাগে 40 মিনিট, আজকের লেগেছে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের আশেপাশে। তো এই মুহূর্তে এই ধামাখালির যে বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড ঠিক এরকমই দেখতে পাচ্ছ। এই সামনে যে ধামাখালি ঘাট, এখান থেকে আমাকে ফেরি পেরিয়ে ওপারে যেতে হবে, সন্দেশখালি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে ওপারে গিয়ে জানাচ্ছি। ফেরির জন্য টাকা 1 টাকা। আর সকালবেলা ঘাটের পরিস্থিতি ঠিক এরকমই। এতদিন দেখতাম এখানে তৃণমূলের ঝান্ডা ভর্তি, আজকে দেখছি এখানে বিজেপির ঝান্ডা ভর্তি, বুঝতে পারছি না। তো এখন কিন্তু খুব ঠান্ডা লাগছে, আর এখন 8টা বাজলেও ঠান্ডাটা অনেক ভালোই লাগছে। আশপাশের অবস্থা ঠিক এরকমই দেখতে পাচ্ছ, নৌকোর পরিস্থিতি এই মুহূর্তে এরকমই দেখতে পাচ্ছ। আর খুব বেশি প্যাসেঞ্জার নেই, আর আশেপাশে তেমন কিছু দেখাও যাচ্ছে না। ওই পারে যে নৌকো ভিড়ছে সেগুলো কিছুই বুঝতে পারছি না। আর এই ঘাটে এসে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি। কুমিরমারি গেছিলাম, তোমরা জানো। সেই কুমিরমারিতে ফেরার পথে এই যে নদীটা গেছে ঘুরে, মানে জাস্ট কুমিরমারি উল্টো দিকে যে ঘাট, সেটার নাম হচ্ছে পুঁইজাল। ওই পুঁইজালে যখন এসেছিলাম তখন 6:30 বাজে, মানে সন্ধ্যা 6:30। তারপরে ওখান থেকে কোনো গাড়ি পাচ্ছিলাম না, খুব চাপ হয়ে গেছিলো, রীতিমতো কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম, যদিও চোখ দিয়ে জল বেরোয়নি। বাট আধা ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসার পর একটা জায়গায় একটা ভ্যান পেয়েছিলাম, তো তাকে রিজার্ভ করে ঠিক উল্টো দিকে, তোমাদেরকে দেখাতে পারবো না, উল্টো দিকে বড় তুষখালি বলে একটি ঘাট আছে, সেই ঘাটে এসে পৌঁছেছিলাম। তো তখন বাজে 8:30। ঘাটে আসার পরে দেখি নৌকো নেই। আধা ঘন্টা ওয়েট করার পর 9টার সময় ফ্রি নৌকো পেয়েছি, যে এসছে এই ধামাখালিতে। তারপর এক ভাইয়ের সাথে বাইকে করে হাফ রাস্তা পর্যন্ত গেছিলাম, ওখানে আবার আধা ঘন্টা ওয়েট করার পরে অটো পেয়ে তারপরে গেছিলাম। সেদিনকে বাড়ি ফিরতে 11:30 বেজে গেছিলো। তো খুব চাপ হয়ে যায় মাঝে মাঝে এই সমস্ত জায়গা থেকে, যদি তাড়াতাড়ি ফিরতে না পারা যায়। তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি, এই ঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ ঠিক এমনই। আমাদের ফেরি নৌকো ঘাট থেকে ছেড়ে দিল, আর উল্টো দিক দিয়ে যে নৌকো আসছিল তারা কিন্তু ঠাউর করতে পারছিল না যে ধামাখালি ঘাট কোথায়, ওরা ওদিকে চলে যাচ্ছিলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা অস্পষ্ট, যদিও আমাদের সামনেও কিছু দেখা যাচ্ছে না। জানি না দাদা ওপারে ঠিকঠাক নিয়ে যেতে পারবে কি না। আর আজ আমার যে গন্তব্য মোটামুটি 7 সমুদ্র 13 নদী পার, 3টে নদী আমাকে পেরোতে হবে। আমার বাড়ি থেকে যদি দেখি প্রায় 7খানা গাড়ি আমাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের নৌকোতে বেশ অনেক প্যাসেঞ্জার উঠেছে দেখতে পাচ্ছ। সকাল সকাল অনেক কষ্ট করে আমাদের নৌকো ঘাটের কাছাকাছি চলে এসছে। একবার ডান দিক একবার বাঁ দিক এই করতে করতে আসতে হলো আর কি, কিছুই দেখা যাচ্ছে না। মানে এরকম পরিস্থিতি কখনো ফেস করিনি আমি। এনারা তো করেন, আমি এই প্রথমবার এই ধরনের পরিস্থিতি ফেস করছি। ওই নৌকো থেকে 3জন নিচে পড়ে গেছে, অনেক রিস্কি। কি অবস্থা দেখা, এই কোথায় দেখা যাচ্ছে? উঠেছে উঠেছে
করছো? এখানে জলের স্রোত দেখো কেমন। হ্যাঁ কষ্ট ঠান্ডা, এটাই ঘটনা, প্রচণ্ড ঠান্ডা তো। আর এখানে জলের স্রোত অনেকটাই, যে যারা সাঁতার জানে তাদের জন্য ঠিকঠাক আছে, বা যারা সাঁতার জানে না এই স্রোতে কিন্তু ভেসে চলে যাবে অনেকটা দূরে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের যে গন্তব্য সোনাখালি না, আমরা আমাদের গন্তব্য সন্দেশখালি ফেরিঘাটে চলে এসেছি। ও সরি দাদা, জানি না আজকে এসে ঠিক করলাম কিনা, কেন কি আমি ছাড়া আমার আশেপাশে আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার সাদা হয়ে আছে। তো ও লোক শুনতে না হাত ধরেছিল, বুঝলি, সেও পড়ে গেছে। তো সবাই আলোচনা করছে যে ওই নৌকো থেকে দুজন নিচে পড়ে গেছিল। তো যাই হোক, ওরা সাঁতার জানে তাই তুলে নিতে পেরেছে। আর আমরা চলে এলাম এপারে। এই হচ্ছে সন্দেশখালি ফেরিঘাটের বাইরেটা, ঠিক এমনই ঘাটের ঠিক বাইরে এরকমই বেশ কয়েকটি দোকান আছে, মিষ্টি দোকান, খাবারের দোকান, কিছু স্ন্যাক্সের দোকান, মাংসের দোকান, প্রচুর পরিমাণে এখানে ফ্ল্যাগ, বিজেপি তৃণমূলের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। জানি না আজকে কোনো মিটিং আছে কিনা। এত ফ্ল্যাগ কেন দাদা? মিটিং হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, এই জন্য তৃণমূলের এত ফ্ল্যাগ এপারে। আর আমাকে সামনে দিয়ে ভ্যান বা টোটোতে যেতে হবে। আর সামনের যে ঘাট, সেই ঘাট কি যেন খুলনা ঘাট, সেই খুলনা ঘাটে আমাকে এই ধরনের ইঞ্জিন ভ্যান আইদার টোটোতে করে যেতে হবে। তারপরে আরও দুখানা নদী, অনেক চাপের, অনেকটা সময় লাগবে। খুলনা তো এই ইঞ্জিন ভ্যানে যাব খুলনাতে। এখান থেকে 10 টাকা ভাড়া নেয়, মানে 10 টাকা ভাড়া নেয়, মানে আগে নিতেও জানতাম, এখন কত নেই জানি না। সময় লাগবে 10 মিটার আশেপাশে। এখান থেকে ভাড়া কত? 10 টাকা। খুলনা নদী পেরিয়ে ওপারে যেতে হবে, ওপার থেকে গাড়ি ধরে যেতে হবে ভান্ডারখালিতে আরেকটা নদী পেরোতে হবে, সেই নদী পেরিয়ে যেতে হবে দুলদুলি। আর তোমাদেরকে বলি, আজকের আমার গন্তব্য ওই দুলদুলিতে একটি গ্রাম আছে, সাহেবখালী গ্রাম, সে পাড়ার নাম হচ্ছে মহাজন পাড়া। সেই গ্রামে যাব। কেন যাচ্ছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে, তো অবশ্যই সঙ্গে থাকবে। ফ্যানের সামনে বসেছি, সামনে দিয়ে যে হাওয়া আসছে পুরো হাত পাতগুলো জমে যাচ্ছে, কান মুখ। কাকুকে জিজ্ঞাসা করছি ঠান্ডা লাগছে? মানে বিগত ঠান্ডা লাগছে। ওই জন্য আমি যখন ভ্যানে আসি তার আগেও 2-3 জন কাস্টমার ছিল, মানে প্যাসেঞ্জার ছিল আর কি। তো অন্য সময় দেখি সামনে সবাই বসে যায়, তো আজকে দেখলাম সবাই পেছনে বসে গেছে। বুঝতে পারলাম এখন বুঝতে পারলাম সামনে কেন বসছে না। সামনে হাওয়াটা নেওয়া যাচ্ছে না, বিভৎস ঠান্ডা লাগছে। মিনিট 10 জার্নি করে আমরা আমাদের গন্তব্য খুলনা যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে চলে এসেছি। ঘাটের ঠিক বাইরেটা এমনই দেখতে পাচ্ছ। এই ঘাটের ঠিক বাইরেও এরকমই বট গাছ দেখতে পাচ্ছ, অশ্বত্থ গাছ বা বট গাছ। আমার পেছনে, আমার সাইডে প্রচুর গাড়ি। আর ঘাট যেটা, সেটাই হচ্ছে এখানে, এটাই হচ্ছে খুলনা ফেরিঘাট। আর বাঁদিকের ইনি এখানে ফেরি ভাড়া নিচ্ছেন 2 টাকা করে মাথা পিছু। ভ্যানের সামনে বসিয়েছে, নাক দিয়ে জল বেরিয়েছে এখনো পর্যন্ত, পুরো সাদা হয়ে আছে। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল এপারে। আর আমি যতবার এই ঘাটে এসেছি ততবার কিন্তু জাস্ট ওপর থেকে 2টো স্টেপ পর্যন্ত জল ছিল। আজকে দেখছি জল অনেকটা নিচে। আর এখানেও পর্যন্ত সামনে কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একবারে 0। মানে সন্দেশখালির মতো এখানেও সেম চক্কর। আর সন্দেশখালী নদীতে যতটা ঢেউ হয় সেই তুলনায় কিন্তু
এই নদীতে কিন্তু বেশি ঢেউ হয়, বা এর আগে যতবার এসছেন ততবারই দেখেছি আর কি। আর তার মধ্যে সামনে কিছু দেখা যাচ্ছে না, জানি না যিনি মাঝি ভাই আছেন ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবেন কি না আমাদেরকে। পুরো সাদা হয়ে আছে, মানে আমাদের শুধু নৌকোটুকু দেখা যাচ্ছে, মানে আমি সামনে দাঁড়িয়ে আছি আর পেছনটা পর্যন্ত দেখা যাচ্ছে, এর আদার্স আর কিছু দেখা যাচ্ছে না। ওপার থেকে ফেরি নৌকো এপারে আসছে আর আমরা যাচ্ছি ওপারে। ও ভুল করে ওদিকে চলে যাচ্ছিল, বাট আবার ঠিকঠাক করে এদিকে চলে এসছে। আমার তো হালকা হলেও ভয় টয় লাগছে, বাট এখানকার যারা রেগুলার প্যাসেঞ্জারই করেন তাদের তো কোনো রকম সমস্যা হচ্ছে না বলে মনে হচ্ছে আমার। মোর যাবে তাই কি জাতি কথা বলি, সারাং যেমন কথা বলে না, মেশিন চালিয়ে এও কিন্তু তাই। ভাবলে হবে না, এটা আমাদের কাজ, এটা আসছে কীভাবে তুমি দেখো। 2 মিনিট সময় নিয়ে আমাদের নৌকো এপারে পৌঁছে গেল। অ্যাকচুয়ালি এই পারের ঘাটের নাম হচ্ছে খুলনা ঘাট, আর ওই পারের যে ঘাট সেটা হচ্ছে সন্দেশখালির সাইডের ঘাট। আর এখান থেকে সামনে 200-250 মিটার সামনে যেতে হবে, সেখান থেকে আমাকে টোটো বা ভ্যান সেটা পাবো, সেই ভ্যানে করে বা টোটো করে যাব ভান্ডারখালি ফেরিঘাট। এই হচ্ছে এখানকার ফেরিঘাটের বাইরেটা। আর অন্যান্য ফেরিঘাট থেকে যে গাড়ি স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড বলো বা ভ্যান স্ট্যান্ড, সেটা মোটামুটি পাশাপাশি বা কাছাকাছি, বাট এখানকার স্ট্যান্ডটা একটু হাঁটতে হয়। এই পেছন দিয়ে নামলাম, আর এই যে মাঠের ঠিক ও মাথায় গিয়েও তারপরেও কিছুটা হাঁটতে হবে, তারপরেই আর কি ভ্যান স্ট্যান্ড। সামনে বেশ কিছু ভ্যান দাঁড়িয়ে আছে, আর খালি ভ্যান, কিছু লোড করা ভ্যান। আর ডান দিকে মাঠে কিছু দাদা কাকারা তাস খেলছেন। ইভেন আমার বাঁদিকে এদিকেও দেখতে পাচ্ছি কিছু দোকানপাট খোলা আছে। আর সব জায়গায় ফ্ল্যাগ ফ্ল্যাগ ফ্ল্যাগ। এখানে এত গাড়ি থাকলেও আমার গন্তব্যে যাওয়ার যে গাড়ি, সে গাড়ি একবারে যত লাইন আছে একবারে এন্ড, শেষে হচ্ছে আমার গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির লাইন। আর এখানকার ডান দিকে দোকানপাট দেখতে পাচ্ছ, এরকম দোকানপাট অনেক আছে, বাট খোলা থাকে 2-4টে দোকান। আর এখানে প্যাসেঞ্জারের তুলনায় কিন্তু গাড়ির লাইন প্রচুর। জানি না এই সমস্ত গাড়িগুলো রেগুলার বেসিসে ভাড়া পাই কিনা, আমার জানা নেই। ভান্ডারখালি আমাদের ভান্ডারখালি এই গ্যাস অটো যাচ্ছে। অন্যান্য জায়গায় এই ধরনের অটোতে 8-10 জন করে নিয়ে নেয়। এই খুলনাঘাট থেকে ভান্ডারখালি যাওয়ার জন্য যে অটো, এই অটোতে 5 জন করে নেয়। মানে এটা একটা ভালো, বসা যায় রিল্যাক্সে। আর 7-8 জন এই অটোতে বসলে মানে এর কোলের ওপরে সে বসে, তার কোলের ওপরে আরেকজন বসে, এরকম একটা ব্যাপার। আর এই অটোতে লাগবে মিনিট 10। এখান থেকে ভাড়া লাগে 20 টাকা। মিনিট 10-15 জার্নি করে আমরা চলে এলাম ভান্ডারখালি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডে। আর এটা অ্যাকচুয়ালি বাজার এরিয়া। আমার সামনে এদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানপাট, ইভেন আমার পেছনে এদিকেও দেখো যে বেশ কিছু দোকানপাট আছে, পেছনে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওদিক থেকে যে সমস্ত গাড়ি আসে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে যায়, মানে এটাই মেনলি স্ট্যান্ড। আর ঘাটে যেতে গেলে তোমাদেরকে সোজা এই রাস্তা ধরে সোজা যেতে হয়। তো আমি তোমাদেরকে এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে একটু ঘুরতে হয়, তোমাদেরকে আমি একটু এদিকটা দেখাই। আর মেন বাজার আর কি, সবজি বাজার বলো, অন্যান্য বিভিন্ন দোকান, সেই সমস্ত দোকান কিন্তু আমার এই ডান দিকে পড়ে। আমি যখন প্রথমবার এই ভান্ডারখালিতে এসেছিলাম তখন গাড়ি থেকে নামার পরে জিজ্ঞাসা করেছিলাম যে ঘাটটা কোন দিকে। তো আমাকে এক কাকু দেখিয়ে দিয়েছিলেন ঘাটটা এইদিকে। তো সামনেও একটা ঘাট আছে, বাট এই ঘাটটাতে কোনো নৌকো বা ভটভটি যাওয়া আসা করে না। এখানে বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি, অল্প অল্প করে নিয়ে বসেছেন লোকাল স্থানীয় লোকজন, তাদের বাগান থেকে নিয়ে এসছেন। এদিকে মাছ বাজার, টাটকা টাটকা মাছ, ছোট ছোট মাছ, যে মাছগুলো আমার খুব ভালো লাগে, সেই সমস্ত মাছের ভান্ডার আর কি এই ভান্ডারখালিতে। 10 টাকা দিও না। এদিকে জামা কাপড়ের দোকান, এদিকে ব্যাগের দোকান, জুতোর দোকান, ইলেকট্রিকের দোকান, বিভিন্ন দোকান আর কি।
উপরে প্লাস্টিক দেওয়া এই ধরনের মাচা টাইপের, আর তার নিচে এই ধরনের সবজি, এগুলো দেখতে বেশ ভালো লাগে। এই ধরনের দোকানপাটগুলো দেখতে, মানে বাঁধা দোকানের থেকে এই দোকানগুলো বেশ ভালো লাগে। এখানে কাকু বেশ শুকনো লঙ্কা বিক্রি করছে অনেক সাইজের। এগুলো কি সব আলাদা আলাদা দাম নাকি? এতগুলো আলাদা, তিনটের দামই আলাদা আলাদা? তো এখানে 3 ধরনের শুকনো লঙ্কা দেখতে হচ্ছে, এই একটা আছে, এই একটা একটা, ওই একটা আছে। কাকু বলছেন যে 3 ধরনের দাম। এই যে মশলাগুলো খোলা, অনেক দিন পরে এরকম খোলা মশলা দেখছি এখানে। নর্মালি এখন তো সবার প্যাকেট, এখন সব প্যাকেট হয়ে গেছে, বাট এই ধরনের বাজারে এখনও কিন্তু সেই ছোটোবেলায় দেখেছিলাম গুঁড়ো মশলার যে লুজ মশলা, সেই সমস্ত লুজ মশলা এখনও এই সমস্ত বাজারে বিক্রি হচ্ছে। নর্মালি আমাদের ওইদিকে তেমন কোনো দোকানে ওইভাবে পাওয়া যায় না। 2 টাকার চাইলে 2 টাকার প্যাকেট ধরে যায়, 1 টাকার চাইলে 1 টাকার প্যাকেট ধরে যায়, বাট ওই বস্তা থেকে চামচে করে মেপে মেপে এমনটা দেখিনি। আর এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে ঘাট, এই ঘাট ওই ভান্ডারখালিরই ঘাট হবে, বাট এই ঘাট থেকে কোথায় নৌকো যায় আমি জানি না। ওখানে একটা নৌকো আছে দেখতে পাচ্ছি, আর ঘাটের পাশে এরকমই একটা, সম্ভবত এটা প্রতীক্ষালয় না মনে হয়, জানি না, বেশ বড় সড়ো একটা এরিয়া। আর এইখানে এক ভাইকে দেখতে পাচ্ছি। তুমি সকাল সকাল কী করছো এখানে? সকাল সকাল কী করছো এখানে? হ্যাঁ, তো যাও, খুব লজ্জা পাচ্ছে। আর এই ঘাট থেকে যদি আমি ডান দিকে ঘুরি আর কি, এই যে নদী বরাবর ডান দিকে এরকম একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি বড় সড়ো, আর ইটের রাস্তা, ভাঙাচোরা একটা ইটের রাস্তা এরকমই। এই রাস্তা ধরে সোজা গেলে 5-7 মিনিট বা 10 মিনিট তাহলে ভান্ডারখালি যে ঘাট, মেন ঘাট যেখানে ফেরি পেরিয়ে আর কি দুলদুলি যাওয়া যায়, সেই ঘাট সামনে। আর ভান্ডারখালির যে বাজার সেটা আমার ডান দিক থেকে, ওখান থেকে শুরু হয়েছে, আর ইভেন এখান থেকে লাইন দিয়ে আর কি আমার সামনে রাস্তার পাশে দেখতে পাচ্ছ এই বাজারের যত নোংরা ময়লা সব এই নদীর পাড়ে ফেলছে আর কি। সুন্দরবনে যখন যে সমস্ত টুরিস্টরা বোটে করে যান আর কি, তার কি বলছেন আপনি? না কিছু না, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাঁশ কিনতে যাচ্ছি, বাঁশ কিনতে যাচ্ছেন? আচ্ছা, পেছনে বাঁশ বিক্রি হচ্ছে, কি করবে বাঁশ নিয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো কাকু যাচ্ছেন বাঁশ কিনতে। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, অশ্বত্থ গাছ, এই একটা গাছ, পেছনে আরেকটা গাছ দেখলাম, ইভেন সামনে আরও একটা গাছ দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, এই যে নদীর পাশে যে সমস্ত নোংরাগুলো ফেলছে, যখন সুন্দরবনে যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরতে যান বোটে করে, তাদের কিন্তু একদম রেস্ট্রিকশান থাকে যে নৌকো থেকে বা লঞ্চ থেকে কোনো রকম নোংরা জিনিস জলে ফেলা যাবে না। আর এখানে দেখো লাইন দিয়ে জোয়ার আসবে, সব নিয়ে চলে যাবে। তো এগুলো কে দেখছে বা কে দেখবে জানি না, লাইন দিয়ে কিন্তু যত নোংরা সব। অ্যাকচুয়ালি আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে পুকুরে, নদীর জলে সব এইভাবে নোংরা ফেলা। এটা পরিবেশের জন্য অনেক হানিকারক আর কি। তো এগুলো কে শুনবে কার কথা? সবাই বলে জ্ঞান দেয়, আমি জ্ঞান দিচ্ছি, হয়তো কখনো আমিও ফেলে দিলাম, হয় এটা। এই ধরনের জ্ঞান অনেকে দেয়, আবার অনেকেই ফেলে, যদিও আমি ফেলি না। কিন্তু মিনিট 5-7 হেঁটে আসার পর আমরা ঘাটে চলে এলাম, ভান্ডারখালি ঘাট। আর এর আগে তোমাদেরকে বলছিলাম বাসন্তীর যে ঘাট, সেই ঘাটে বলছিলাম যে প্রত্যেক ঘাটে বড় বড় অশ্বত্থ গাছ, নাহলে বট গাছ, নাহলে বিভিন্ন ধরনের বড় বড় গাছ। তো এখানে প্রত্যেকটা ঘাটে কিন্তু দেখো, এখানেও কিন্তু বেশ বিশাল বড় একটা বট গাছ, সেই একটা আছে, ইভেন এখানে একটা আছে, সামনে একটা খিরি গাছ আছে। আর আমি যে অটো থেকে নামলাম সেটা কিন্তু ঠিক আমার এই পেছনে, এখান থেকে হেঁটে গেলে ওরকমই মিনিট 5 লাগবে। আমার যেহেতু একটু বেশি লাগলো, তাই আমি যেহেতু ঘুরে ঘুরে এলাম। আর আসার পরে ঠিক ভান্ডারখালি ঘাটের বাইরেটা বেশ কিছু দোকানপাট আছে এখানে, আর সামনেই হচ্ছে নদীর পাশের যে বাঁধের রাস্তা, সেটা এরকমই ইট বিছানো দেখতে পাচ্ছ। আর পাশেই এরকমই একটা জুতোর দোকান, বেল্টের দোকান, আর সামনে কিছু কি বলে এগুলোকে, ঝুড়ি, কুলো, বিভিন্ন ধরনের সামগ্রী দেখতে পাচ্ছি, দোকান আছে। আর এখানে একটা বিশাল আকার একটা নৌকো দেখতে পাচ্ছি, রিপেয়ারের কাজ চলছে, ওখানে কাকু বসে বসে কাজ করছেন, বেশ বড় সড়ো একটা নৌকো। আর ঠিক মেন যে ঘাটের সামনেও ছোট ছোট 2টো বট গাছ আছে। আর ঠিক তার সামনেই কাকু এখানে ভাড়া নিচ্ছেন। ক টাকা ভাড়া? 3 টাকা। এখানকার ফেরি ভাড়া 3 টাকা, সন্দেশখালিতে নিল 1 টাকা,
আর খুলনাতে নিলে 2 টাকা। এখানেও তেমন কিছু দেখতে পাচ্ছি না, একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে গেছে আজকে। না আমি নিজে ভালো করে দেখতে পাচ্ছি, না তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি। কি একটা পরিস্থিতি আজকে। জানি না আজকের এই ভিডিও তোমাদের কতটা ভালো লাগবে, কেন কি আশেপাশে কিছু সিনারিওগুলো তোমাদেরকে দেখাতে পারছি না বা তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্য। তো এইখানেও 3টে ঘাট আছে। এটা হচ্ছে ভান্ডারখালি ঘাট, এই প্রথমে যাবে ওপারে নেবুখালি বলে একটি ঘাট, তারপরে যাবে দুলদুলি ঘাট। তো এখানেও বেশ সময় সাপেক্ষর ব্যাপার। আমাদের নৌকো ভান্ডারখালি ঘাট থেকে ছেড়ে দিল। এখন এর উদ্দেশ্য ঠিক আমার এই বাঁদিকে যে ঘাট, এই ঘাট হচ্ছে নেবুখালি ঘাট। ওই ঘাট হয়ে তারপরে যাবে আমার যে গন্তব্য দুলদুলি ঘাট। এগুলোকে কী বলে? হাল, সুগান বলা, সুগান বলে। আচ্ছা আচ্ছা, সুগান বলে। হাল হচ্ছে যেটা ওই দাঁড়ের মতো দেখতে, কাঠেরটা। হাল হচ্ছে দাঁড়ের মতো যেটা পেছনে থাকে, ওরও কাজ হচ্ছে দিক নির্দেশনা, আর এটারও কাজ দিক নির্দেশনা, বাট এটাকে সুগান বলা হয়, ওটাকে হাল বলা হয়। তো সুগানটা হচ্ছে ঠিক এরকম রোডে দেখতে পাচ্ছি। বলছি কাকু, আপনি কত বছর ধরে এই নৌকো চালাচ্ছেন? আমরা নৌকো যখন চালাচ্ছি তখন আপনার হচ্ছে গিয়ে 12 বছরের থেকে দাঁড় বেয়ে চালাতে হতো। আচ্ছা, তখন এই ইঞ্জিন ছিল না? ইঞ্জিন ছিল না তখন 12 বছরের থেকে এখানে আমরা ফেরি। 12 বছর বয়স। আজকে বয়স কত? আপনার 59। 48 বছর ধরে উনি এই নদীতেই কাটিয়ে দিলেন। আরও আগামীতে যতদিন ওনার কর্মক্ষমতা থাকবে ততদিনও উনি এই নদীতেই কাটাবেন কর্মটাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দুলদুলি। আচ্ছা, দুলদুলি। এগুলো বেশ অনেক ঝামেলার কাজ। সামনে আমরা ঘাটে চলে এসেছি। মিনিট 10 সময় লাগলো। ভান্ডারখালিতে যখন আমাদের নৌকো স্টার্ট দিয়েছিল তখন থেকে 10 মিনিট লাগলো দুলদুলি আসতে। আর যতবার এই ঘাটে এসেছি এই নৌকোতে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার দেখেছি, আর সেই তুলনায় আজকে কম দেখতে পাচ্ছি। আর অনেক গাড়ি টাড়ি ওঠে এখানে। আমার পেছনে দেখো প্যাসেঞ্জার, সামনেই ঘাট। এই হচ্ছে দুলদুলি ঘাট, ফ্লোটিং ঘাট। ডান দিকে জল দেখো, জলের থেকে পার নদীর জলের যে লেভেল, সেখান থেকে পাড়ের লেভেল অনেকটা উঁচু, বাট এই পর্যন্ত কিন্তু জল উঠে আসে জোয়ারের সময়। আর অ্যাজ ইউজুয়াল অন্যান্য ঘাটের মতো এখানে একটা বড় গাছ, অশ্বত্থ গাছ এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দুলদুলি ফেরিঘাট। ঘাটেই ডান দিকে দুখানা দোকান দেখতে পাচ্ছি, আর এখান থেকেই দুলদুলি মার্কেট শুরু। যদিও এই মার্কেট খুব একটা বড় সড়ো না, ছোটোখাটো মার্কেট। এই একটা ডান দিকে কাকুকে জিলেপি ভাজছে গরম গরম কাঠের জালে, মিষ্টির দোকান আছে, আর এখানে মাছ বিক্রি হচ্ছে। বাঁদিকেও বেশ কিছু দোকান আছে, এখানে ফলের দোকান আছে। আর বাজারটা মনে হচ্ছে এইটুকু, আর তেমন কোনো বাজার দেখতে পাচ্ছি না। এদিকেও টুকটাক বেশ কিছু দোকান আছে এদিকে, আর ডান দিকে ইভেন এদিকেও বেশ কিছু দোকান আছে। আর এখান থেকে ওরে বাবারে, আর এখানে যে সমস্ত গাড়ির লাইন দেখছো, এই গাড়ির লাইনগুলো চলে যাচ্ছে শামশেরনগর, হেমনগর। বাট আমি ওই শামশেরনগর হেমনগর যাব না, আমি যাব আজকে সাহেবখালি। সেই সাহেবখালি যেতে গেলে কিন্তু আমাকে এদিকে যেতে হবে। এদিকে একটা টোটো স্ট্যান্ড আছে, তো এখান থেকে আমাকে টোটো ধরে যেতে হবে সাহেবখালি। তো এই ঘাটের ঠিক পাশেই, মানে এদিকে যে গাড়ি স্ট্যান্ড আছে ঠিক তার পাশে একটা দোকান দেখতে পাচ্ছি। তো এইটা দেখে আমি মেনলি এলাম, ভাবলাম এখানে একটু খাই, কিছু সম্ভবত কচুরি পাওয়া যাচ্ছে। তো এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, তো বললো কচুরি শেষ হয়ে গেছে, আনছে। বাট ভাইয়ের কাছে বেশ টাটকা খিচুড়ি আছে। তো সকাল সকাল খিচুড়ির এক্সপিরিয়েন্স কখনো হয়নি, তো আজকের এখানে সকাল সকাল একটু খিচুড়ি খেয়ে দেখি ভাই কেমন বানিয়েছেন আর কি। খিচুড়ির সাথে পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, এখানে আলু ভাজা আছে, তো খেয়ে দেখি কেমন লাগে। তো ওই ভাইয়ের দোকান থেকে খিচুড়ি খেলাম। তো আমি এখন যাচ্ছি আমার যে টোটো লাইন সেই সামনে।
আর ওদিকেও বেশ কিছু দোকান দেখলাম ওই রুটে, বা এই রাস্তার ওপরেও কিন্তু বেশ কিছু দোকান আছে আমার বাঁ দিকে, ইভেন আমার ডান দিকে। আমার সামনে এই যে রোড দেখতে পাচ্ছ, এই বাঁ দিকে হচ্ছে ভ্যাসেল ঘাট, মানে নেবুখালি থেকে বড় ভ্যাসেল আছে যেখানে বাস, 4 চাকা আর কি এই ধরনের গাড়ি টাড়ি পারাপার হয়ে থাকে। আর বসিরহাট থেকে বা ধর্মতলা থেকে কিন্তু হেমনগর পর্যন্ত বা শামসেরনগর পর্যন্ত ডিরেক্ট বাস পাওয়া যায়। সারাদিনে যদিও একটা চলাচল করে, সকালে আসে বিকেলে চলে যায় এমনই। আর এই সেই পেছনে সেই ভ্যাসেল ঘাট, আর এটা সোজা চলে যাচ্ছে এদিকে হেমনগরের দিকে। আর এই সামনে যে টোটোল লাইন দেখতে পাচ্ছ, এই টোটোল লাইন যাবে আমার ওই সাহেবখালি পর্যন্ত। প্রায় আধা ঘন্টার উপরে বসে থাকার পর আমাদের যে টোটো দেখতে পাচ্ছে চলে যাচ্ছে। ওই টোটো থেকে এখানে নামলাম। আর সেই জায়গাটার বা এই গ্রামের নাম হচ্ছে ছোট সাহেবখালি। এটা কি ছোট সাহেবখালি? এটা কি বলে? আচ্ছা, সাহেবখালি ছোট সাহেবখালি এদিকে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে ছোট সাহেবখালি যাব, বাট ওটা ছোট সাহেবখালি না, সাহেবখালি। 3 নম্বর 2 নম্বর 3 নম্বর এইটা, মানে এই রাস্তার মধ্যে থেকে ডিফারেন্স। এই ধরে 3 নম্বর, ওইটা 2 নম্বর। এই আপনার বাড়ি এটা নাকি? হ্যাঁ, এটা। এইখান থেকে যাওয়া আসা করেন? হ্যাঁ। এই ভেঙে টেঙে যাওয়ার ভয় থাকে না? ও ভেঙে যাওয়ার ভয় থাকলে কি আমরা যেরকম সেরকম জিনিস। হ্যাঁ, উঠলে তো ভেঙে যাবে মনে হয়। আবার সারাই করা হবে, ভেঙে গেছে। আমি উঠলে ভেঙে যাবে? তা জানি না। হ্যাঁ, আপনি জান দেখি একটু ওপারে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা যাওয়া আসা করি তো, আমাদের কোনো সমস্যা নেই। নড়ছে তো। ও আসলে বাড়িতে নেই বলে না, ওই বসে গেছে না মাটি। কি আপনার হাজবেন্ড বাড়িতে থাকে না? নেই এখন, বর্তমানে থাকে। কোথায় থাকেন এখন? আছেন কোথায়? এখন ওই যে বাইরে রোয়া কাজ আছে না, ওই আচ্ছা, অন্ধ্রপ্রদেশে। একটু আসবো একটু এদিকে? হ্যাঁ, আসতে চাইলে আসতে পারে। তো ওই দিদির বাড়িতে যেতে গেলে যে সাঁকো টাইপের দেখতে পাচ্ছ, এইটা কি নোনা জলের খাল? হ্যাঁ, এটা মজা। আচ্ছা, এই বাঁ দিকেই তো নদী। হ্যাঁ, এই তো। এই জাস্ট বাঁ দিকে হচ্ছে নদীর বাঁধ, ওপারেই বড় নদী কালিন্দী নদী। আর সেই নদীর থেকে জল আর কি খাল টাইপের এদিকে ঢোকে। আর যেহেতু এখন ভাটা, তাই জল বেরিয়ে যাচ্ছে নদীতে। আর দিদিদের বাড়িও ঠিক, দিদি দাঁড়িয়ে আছে তার পেছনে। আর ওনারা এইভাবে যাওয়া আসা করেন। কেন তোমাদেরকে একটু দেখাই, এই দেখো নড়ছে, দেখো মানে আমার ওয়েট 86 কেজি। আচ্ছা, ওইটা কাদের? ওটা আমাদের এই শরীকি। মানে ওখান থেকে আপনারা যাওয়া আসা করতে পারেন? হ্যাঁ, আমরা যাতায়াত করি সব জায়গায়, এখানটাও করি ওখানটাও করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমি একবার ট্রাই নিয়ে এটাতে ভেঙে যাবে বলে নড়ছে ঠিকই, বাট ওনারা যাচ্ছেন মানে কিছু হবে না। এটা ভেঙে আছে, সারাই করা হবে, বসে গেছে তো মাটিটা। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ওনাদের সাঁকো। অসুবিধা আছে গেলে? না না, অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা, বলছি দাদা কি করেন বাইরে বললেন? ওই যে আমাদের রোয়া কাজ করে, এমনি টুকিটাকি মাঠ ঘাটের কাজগুলো করে। ও আচ্ছা আচ্ছা, তো এখানে দিদিদের ঠিক বাঁ দিকে এখানে অনেক সবজি গাছ আছে। এখানে দেখতে পাচ্ছি বেগুন গাছ আছে, ওল গাছ, টমেটো গাছ, ওদিকে সর্ষে ফুলের গাছ, ধনিয়া পাতা। এটা আলু গাছ না টমেটো গাছ? আলু গাছ, আচ্ছা, এখানে আছে গোল আলু গাছ। এই টমেটো গাছ ওইখানে। আচ্ছা, টমেটো গাছ আর আলু গাছ অনেকটা প্রায়, বাট ছোট আর বড় দেখতে পাচ্ছি। তো এই আলু কত দিনে উঠবে? 1 মাস তো লেগে যায়। আর মাসখানেক লাগবে? আর মাসখানেক লাগবে না, কতদিন লাগে? মাসখানেক লাগে। আচ্ছা, টোটাল মাসখানেক লাগে? হ্যাঁ, টোটাল মাস। আচ্ছা, আলু একবার যখন রোপণ করা হয় তারপর থেকে মাসখানেক লাগে আর কি আলু তোলা পর্যন্ত। আর ওনাদের বাড়ি এরকম একটা ইটের পাঁচিল দেওয়া বাড়ি, উপরে অ্যাসবেস্টাস দেওয়া, বাড়ির সামনে। আচ্ছা, রান্নাঘর বলতে এটাই? না, এটাও রান্নাঘর, এখানে করি এই সময় বর্ষাকালে এখানে করি। আচ্ছা, যেহেতু এখন বর্ষা বাদল নেই বা বৃষ্টি বাদল নেই, তার জন্য ওনারা এখানে ঠিক বাড়ির সামনে উঠানের মধ্যেই উনুন করেছেন, এখানে রান্না বান্না। এখন কি রান্না হয়ে গেছে? না না, ওই বাচ্চারা স্কুলে আছে তাই জল গরম করে স্নান করেছে। ও আচ্ছা আচ্ছা, স্নান করেছেন, ওনার ছেলেমেয়েরা যারা স্কুলে গেছে জল গরম করে স্নান টান করেছেন। এখানে রান্না বান্না কোথায় করেন? এইখানেই করি এখন। আর ভেতরে কোথায় রান্না করেন? ভেতরে এইখানে করি এখন, বর্তমানে এখন করি না বলে এখানে। ও আচ্ছা, যেখানে এখন করেন না বলে একটু সব ওই ঘুটের জ্বালানি দেখতে পাচ্ছ ওনাদের ঠিক এইভাবে সাজিয়ে রেখেছে। তো এখানে তো যা জ্বালানি রেখেছেন এ তো মোটামুটি 1-2 বছর চলে যাবে নাকি? তাও প্রতি বছর বর্ষাকালে লাগে তো আমাদের। এখানে যে সমস্ত আছে সেগুলো হচ্ছে বর্ষার জন্য মজুত করে রেখেছে। আর এখনকার সময় তোমার নাড়া দিয়ে রান্না করে, খড় দিয়ে। আচ্ছা, খড় দিয়ে রান্না করতেন। আচ্ছা আচ্ছা, তো ওনাদের ওদিকে ইটের বাড়ি, আবার এদিকে আবার হাফ মাটির বাড়ি। মানে এই ঘর, এটা টোটালি ঘর ছিল, হ্যাঁ, ঠাকুমার ঘর বলে ওইখানে বাঁধতে হবে বলে ওই ঘর
মানে মাটির ঘর হটিয়ে দিয়ে ওই ইট দিয়ে গাঁথা হয়েছে। বুঝলাম, এটা কি হয়েছে আরেকবার বলুন। এই ঘরটা আমাদের ছিল আগে পুরোটাই। আচ্ছা, এটা আগে ছিল। হ্যাঁ, হ্যাঁ, তারপর ঠাকুমার ঘর আসলে আমাদের দেওয়া হয়েছিল বলে ওই মাটির ঘরটা ভেঙে দিয়ে ইট দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠাকুমার নামে ঘর এসছে, সেই টাকায় ওই ইটটা দিয়ে করেছেন। আচ্ছা আচ্ছা, ওনাদের যে এখন এই বাঁদিকে মাটির ঘর বা এই যে বারান্দা ফারান্দা দেখতে পাচ্ছ মাটি, এইটা ওনাদের আগে টোটাল এই বাঁদিক থেকে ওই পর্যন্ত টোটাল আগে মাটির ঘরই ছিল। আর ওনার বাড়ির সামনে মানে মানে আমার শ্বশুর শাশুড়ি নেই বলে ঠাকুমা মানুষ করেছিল, ঠাকুমার হ্যাঁ। নাত বই। ও আচ্ছা আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুরের বাবা যিনি সেই ঠাকুমার কাছে আপনার মানুষ হয়েছেন। আচ্ছা আচ্ছা, এইখানে মাছ চাষ হয় তো এই পুকুরে? হ্যাঁ, এখানে নোনা জল হয়ে যায়। এখন কি জল? এখন হালকা দুধ নোনতা মতন রয়েছে, মিষ্টি নোনতা, আচ্ছা, 2 রকম রয়েছে। তার মানে এখানে নোনা জল মানে তো মাছ চাষ হয় না? মাছ চাষ হয় না তখন, মানে তোমার মিষ্টি মাছ ছাড়লে নোনা জল উঠলে মারা যায়। তো আমাদের 12 মাসের জন্য তো সবসময় তো কিনে খেতে পারি না আমরা, হ্যাঁ। তার জন্য টুকিটাকি ওই চারা মাছ এখন রয়েছে, চারা মাছ ধরছি খাচ্ছি। আরে কিসে, মানে ছিপ দিয়ে ধরেন না জাল দিয়ে? জাল দিয়ে ধরি। আপনি জাল ফেলতে পারেন? হ্যাঁ, এই সুন্দরবন অঞ্চলে অনেক মহিলাকে আমি দেখেছি বেশ গোল করে ফেলেন আর খুব ভালোভাবে ফেলতে পারেন। আচ্ছা, নাড়া বলছেন, এটাকে নাড়া বলেন? হ্যাঁ, এইটাকে আচ্ছা, এইটাকে অনেকে নাড়া বলে, বাট এগুলোকে কিন্তু খড় বলে। খড় বলে না, নাড়া বলে এর ঠিক নিচের অংশটা, পল বলে, ওইটা নিচের অংশটা পল বলে। মানে ধান কেটে নেওয়ার পরে যেটা থাকে না মাঠে, হ্যাঁ, ওইটাকে কি বলে? ওইটা গোড়ার দিক গোড় নাড়া বলে, আর ওই আগার দিক গোড় নিলে যেটা ধান থাকে ওইটা নিলে পল বলে। মানে এইটা এইখান থেকে এই যে পোরশনটা, হুম, এইখান থেকে হাফ কেটে নিলে এটা পল বলে, এটা নাড়া বলে। হ্যাঁ সেটাই বলছি। তো এইটাকে আপনারা কি বলেন এই মুহূর্তে? এটা কি? এটা বিচুলি বলি। এটা বিচুলি। আচ্ছা, এই যে ধানের গাদাই বিচুলি। তো আপনাদের জায়গা জমি আছে সেই ধান? না, আমাদের তাহলে জমি নেই, আমরা লোকের জমি টাকাই করি। আচ্ছা, আগামটা আপনারা কি বলেন? অন্য জায়গায় দেখি আগাম টাকা বলে। হ্যাঁ, অন্য জায়গার থেকে আমরা না না, সেটা বলছি না। ধরুন আমার জমি আপনি টাকা দিয়ে নিলেন, নিয়ে চাষ করলেন, অন্য জায়গায় এই প্রথাটাকে আগাম টাকা বলে, আপনারা কি বলেন? খাই খালাসি বলে, খাই খালাসি বন্ধক বলে। এই না না, মানে এটা হচ্ছে উত্তর 24 পরগনা না? হ্যাঁ, হ্যাঁ। তো উত্তর 24 পরগনার লোকজন কিন্তু এই ব্যাপারটাকে খাই খালাসি বলে, আর দক্ষিণ 24 পরগনার লোকজন এটাকে আগাম টাকা বলে। মানে আমার জমি উনি 1 বছরের জন্য নেবেন, তার জন্য উনি আমাকে 2-3 হাজার 5,000 টাকা যেমন ডিমান্ড থাকে আমার, সেটা নিয়ে উনি আমাকে দিলেন, আমার জমিটা উনি 1 বছরের জন্য চাষ করলেন। তো দুটো জায়গায় 2 রকম ভাষা, একটা হচ্ছে আগাম টাকা আর এনারা বলছেন খাই খালাসি। খাই খালাসি বলে, বন্ধকে বলে। আচ্ছা, অনেকে বন্ধকিও বলে। মানে যে বন্ধক, তুমি 1 বিঘে জমি বন্ধক নিলে 30,000 টাকা, হ্যাঁ, নিলে তোমার যে বছর ওরা টাকা ফেরত দেবে না, সে বছর তুমি চাষ করতে পারবে। আচ্ছা। আর খাই খালাসি বলতে তুমি 2,000-3,000 টাকা দেবে, এই বছর তোমার ধান হলো কি না হলো দেখবে না, 1 বছরের জন্য, 1 বছরের জন্য করে উঠে যেতে হবে। মানে লাভ হলো তোমার, লস হলো হলো তোমার। আমার। আচ্ছা আচ্ছা, এই মুরগির খামার আপনারই? হ্যাঁ। বেশি নেই তো? না, মুরগি আছে। আচ্ছা, এইখানে কি থাকে এইখানে? হাঁস মুরগি সবই থাকে না। ও আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ হাঁস বা মুরগির জায়গা অনেক নিচু, এখানে ঢুকতে হয় না আপনাদের কখনো? হ্যাঁ, আমরা ঢুকি তো। অনেক নিচু হয়ে ঢুকতে হয় তো? হ্যাঁ, আমরা ঢুকি। এখানে দেখো আমার, হ্যাঁ এই যে কতটা হাইট, মানে আমার এই বুকের নিচে ওনারা অনেক কষ্ট করে এখান থেকে আর কি ভেতরে ঢোকেন। তো এই হচ্ছে, এখানে যদি এখন কিছু নেই বলছে, রাতে থাকে। আর আর এখানে মেনলি ওনার একটা মোরগ আছে, 2টো মুরগি আছে। তো ওনার আরও আছে, অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ও আছে, ওদিকে ঘুরে বেড়াচ্ছে। একখানা ডিম নিয়ে বসে আছে, একখানা ডিম কাটতে বসেছে। ও আচ্ছা, ওই ডিম নিয়ে বসে থাকলে বলে তা দেওয়া বলে। হ্যাঁ, বাচ্চা তো। সেটা কোথায় হচ্ছে? ওটা ওই ঘরের মধ্যে। আচ্ছা, এই ঘরে? এই ঘরের মধ্যে না, ওই রান্নাঘরের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনারই শরিকি বললেন? হ্যাঁ, হ্যাঁ। আর পাশের যে জমি বা ঘরবাড়ি দেখতে পাচ্ছ, রান্নাঘর, ওদিকে খড়ের গাদা ফাদা রাখা আছে। তো এটা হচ্ছে ওনারই শরিকি, মানে আপনার দেওর নাকি ভাসুর টাসুর? জ্যাঠা কাকা? হ্যাঁ, আমাদের দেবর ভাসুর নেই। মানে এক বৌমা? হ্যাঁ। ও আচ্ছা। তো দিদি, তো এই মুহূর্তে তো আপনি একা, ছেলে মেয়ে কজন আপনার? 2টো মেয়ে। ছেলে নেই। 2 মেয়ে। ওরা কত বড়, মানে কোন ক্লাসে পড়ে? একটা তোমার এই নতুন 10-এ উঠেছে, হ্যাঁ। আর একটা 8-এ উঠেছে। ও আচ্ছা, তার মানে খুব বেশি বড় না? না, মানে তোমার 16 বছর। আর বড়টা 16 বছর বয়স, আর ছোটটা মানে 8, 5, 13, 14 বছর বয়স। 13 বছর। আচ্ছা, 13 বছর বয়স। আচ্ছা, এটা কি ধান আছে নাকি? হ্যাঁ, এতে ধান আছে, এখন ধান ঝাড়। ও আচ্ছা, ওই জন্য মুরগিটাকে তাহলে। হ্যাঁ।
হাস, দাদা যখন বাইরে যান ইনকাম করেন, আবার ধরুন 6 মাস ইনকাম করলো, এখানে আবার 6 মাস বসে থাকলো, তো ওই যে ইনকামটা 6 মাসে শেষ হয়ে গেল তো। যায় কি করা যাবে, যেরকম আমাদের চলার ইয়ে সেরকম ভাবেই চলে। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন আপনিও মাঝে মাঝে কাজ করতেন আগে? না না, আগে বলতে আমরা যখন বাচ্চা ছোট ছিল, স্কুলে ভর্তি হয়নি, তখন আমরা গেছিলাম। তখন কি ধরনের কাজ করতেন? তামিলনাড়ু গিয়ে ও আচ্ছা, যে বাইরে যেতেন, কি কাজ করতেন তখন ওখানে? গেঞ্জির ফ্যাক্টরিতে ওই ডিম বার করা, মানে সুতো কাটা কাজ। আর উনি বলছেন এইখানে তেমন কোনো ভয় ভীতি কাজ করে না, কেন কি উনি একজন মহিলা, ওনার 2 মেয়ে, একজন 16, একজনের বয়স 13 বছর বললেন। তো এই সেরকম কোনো ভয় নেই। তার কারণ হচ্ছে ঠিক এই ওনার বাড়ির বাইরে যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম, বা ওপারে যে বাঁধের রাস্তা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, জাস্ট ওপারে হচ্ছে বাংলাদেশ। তার জন্য এখানে কিন্তু সারাক্ষণই বিএসএফ রাউন্ড মারে, সেই চোর ডাকাত বা কোনো রকম এই ধরনের কোনো ভয়টই নেই। না, এখানে ভয় নেই। পুলিশ মাঝে মাঝে এইখান থেকেও পাড়ি দেয়, এখান থেকে যায় যে কেউ আসছে কিনা। আগে যেত, এখন এই ঘেরাবারের জন্য যেতে পারে না। আগে তো এই সামনে দিয়ে পুলিশ রাত্রে চলাফেরা করতো। আচ্ছা আচ্ছা, ওই যাতে কেউ ঘাটি মেরে বসে আছে কিনা এসব না, দেখেন ওই না তাহলে। তোমার ওই ব্লাগের জন্য, গরু টরু এইসবের জন্য। আচ্ছা আচ্ছা, আগে গরু পারাপার হতো নাকি এখানে? হ্যাঁ, আগে হতো, এখন হয় না, হয়তো জানি না আমরা। না আগে মানে কত বছর আগে? তোমার আইলাস নাম শুনেছে? হ্যাঁ, সে তো অনেক বছর, 13-14 বছর হয়ে গেছে মনে হয়। ওই তো আইলাস সময় থেকে। ও আচ্ছা আচ্ছা, এইখানে ওই যে গরু পাচার করা হতো ওনার বক্তব্য অনুযায়ী, আইলা মানে 13-14 বছর আগে হতো। ওই তো এখন আর নেই। আইলার আমার মেয়ের জন্ম। তার আগের থেকে দেখতেন এখানে প্রচুর গরুর লাইন পড়ে যেত? তার আগের থেকে বলতে 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল, ওই তাই সেইখান থেকে জানি। আচ্ছা, ওই 1 বছর দেখেছেন? পুলিশ হাঁটতো যে ব্ল্যাক হতো বলে, এখন জানি না। এখন পুলিশের কাজ কমে গেছে, কারণ হচ্ছে এখন ওই ধরনের গরু পাচারগুলো হয় না। তা জানি না এখন হয় কেন, কিন্তু পুলিশ রাস্তা দিয়ে রাউন্ড মারে। আচ্ছা আচ্ছা, বলছে না বোট টোট সব তো থাকে যাই হোক, এখানে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এটা কি গাছ? ও আচ্ছা, এখানে ডালিম হয়ে আছে দেখা। তো আজকে রান্না বান্না কি করবেন? এখন কি করা যাবে, দুটো স্কুলে আছে, একটা আসবে 4টের সময়, হ্যাঁ, একটা আসবে তো স্কুলে খাওয়া দাওয়া করে আসবে, আপনি? আর আমি করে নেবো কোনি। আপনার জন্য হলো কি রান্না করবেন? ও সবজি, ফুলকপি আছে, তোমার আলু আছে, ডিম আছে, মাছ আছে, যে কোনো কিছু একটা dish। ইচ্ছা, যেটা ইচ্ছা হবে যেটা করে নেবেন। ইচ্ছা হবে সেটাই বানিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি আসতে দেওয়ার জন্য। থাকুন। না, এই বললেন, অনেক ধন্যবাদ। আর ভালো, বেশ ওনার বাড়ির পেছনের পরিবেশ দেখতে পাচ্ছ, পুকুর, গাছপালা, খুব সুন্দর একটা এরিয়া। হ্যাঁ, এইটুকু জায়গা, আমাদের জমি জায়গাও নেই, এইটুকু জায়গা। এটা মানে ওই ঠাকুর দাদার মানে শ্বশুরের আর কি ভিটা। আচ্ছা আচ্ছা, তো ওনার ঠিক বাড়ির বাইরে খাল। আচ্ছা, বর্ষার সময় কি এখানে জল ঢোকে? না, এখানে অনেক এতদূর করে জল উঠে যায়, এতদূর করে রয়ে যায়। এতটা করে জল আসে? এইখানে এই কিনারা অব্দি করে রয়ে যায়। আচ্ছা, এই পর্যন্ত জল চলে আসে। জায়গাটার নাম হচ্ছে সুইচ গেট, সামনে গেট আছে আর কি। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ওই গেট তুলে দিলেই আবার হাঁটার সময় সব জল নেমে যায়। আর এখানে দেখো খালের মধ্যে কতগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে। ও আছে, এই হাঁসগুলো আপনার? আচ্ছা, দিদি যে বলছিলেন যে দিদির অনেকগুলো হাঁস আছে, মুরগি আছে, তো এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে। সবগুলো হাঁসই এই দিদির। এই যে হাঁসের ডাকগুলো শুনতে বেশ ভালো লাগে। এই এদের ডিম বিক্রি করেই তো সংসার চালাই আমরা। এই সবগুলো ডিম দেয়? 8টা করে ডিম দেয়, 7টা করে দেয়, 6টা করে দেয়। এখন বন্ধ দিয়ে চলে 2টো 3টে এরকম করে। মানে রেগুলার বলছে 6টা-7টা ডিম দেয়। 6টা-7টা ডিম মানে, আরে ডিম তো 7 টাকা 8 টাকা করে পার পিস। 9 টাকা করে পার পিস। এই হাঁসের ডিম? মুরগি বলো, হাঁস বলো, 9 টাকা করে। ও এখন 9 টাকা হয়ে গেছে? হ্যাঁ, আর এখন বর্তমানে এইবার কমবে, 8 টাকা করে, 8.5 টাকা করে এখন। তো এই হাঁসের ডিম বিক্রি করে তো মোটামুটি 60-70 হাজার বলছি 60-70 টাকা হয়ে যায়। আপনাদের তো চাল বাড়ির থাকে বা রেশন থেকে পেয়ে যান। আর রেশন থেকে দেয়, বাড়ির থেকেও পেয়ে যায়, মানে বাড়ি ওই ধান সেদ্ধ করে। আর আপনাদের সবজিও কিনতে লাগে না? সবজি বাড়ির উঠানে অনেকগুলো সবজি, আপনাদের ওই যেটা লাগে তেল মশলা লাগে সেটাই মুরগির ডিম বিক্রি করে বা হাঁসের ডিম বিক্রি করে হয়ে যায়। হ্যাঁ, ঠিকঠাক চলে যায়। আচ্ছা, ওই জন্য করে যেভাবে 2 টাকা আয় করে আনে না, আমাদের হ্যাঁ। চলে যায় ওইখান থেকেই তো বলছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, অনেকবার ধন্যবাদ বললাম, আর বেরোতে গল্প করে যাচ্ছিলাম। তো এটা অনেক রিস্কি একটা জার্নি। এই দিদির বাড়ির থেকে বেরোলেই জাস্ট বাঁধের রাস্তা, এইদিকে সোজা চলে যাচ্ছে দুলদুলি যে ফেরিঘাট, যেদিক থেকে এলাম আমি। আর এদিকেই জাস্ট সাহেবখালির যে সুইচ গেট বলে, সামনেই হচ্ছে সুইচ গেট।
তামাকের সাথে কাঠের কুচি একটু সামান্য এই দেখো তোমরা যারা বিড়ি খাও কাঠের কুচিও খাও কিন্তু এই বয়সে এখনো কাজ করছেন উনি। এমনি শরীর ভালো তো? পাশে বাংলাদেশ, একটা বর্ডারের পাশে থাকি এরকম একটা। আমাদের হ্যাঁ ওটা তো ফিল্ম আসেই, হ্যাঁ। ভালো লাগে আর কি। ওই যে ওপারে যে বাড়ি দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি, সবই বাংলাদেশি। হ্যাঁ। কি নাম তোমার? এই যে কড়াই বসিয়েছে, এখানে যদি হাঁড়ি বসানো থাকতো তাহলে এই যে ধোঁয়াগুলো সব এখান থেকে বেরিয়ে যেত। এখনকার মাইয়া গো আটটা গিরে বুক আছে, বলে আমাকে সঙ্গে লোক আছে। ও এখনকার মায়াকে বুক আছে না? হ্যাঁ। তো এই হচ্ছে কাকুর গাছের কদবেল, টাটকা কদবেল। অনেক ধন্যবাদ আপনাকে এটাকে দেওয়ার জন্য। আর ঘাটখানা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, বাঁধানো ঘাট। আমার নাম হচ্ছে মিলি মহাজন। আমরা যেরকম নর্মাল, আমরা যেরকম ভালো সেইরকম ভালো আসে সংসার করতে পারে। যে মেয়ে আসবে তার যেন ফেসবুকে যোগাযোগ না থাকে। হ্যাঁ। তো আজকে কি রান্না করছেন এখানে? ডাল। দিদা আমাকে বলছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য, তো উনি আগে আগে যাচ্ছেন, আমি যাচ্ছি ওনার পিছিয়ে পিছিয়ে। আপনি কোন ঘরে থাকেন? আমি এই ঘরে থাকি। আচ্ছা আচ্ছা, দিদা থাকেন এই ঘরে। এই হচ্ছে ওনাদের বাড়ি। আমি বসবো না, এদিকে উঠানে রান্নাঘর। এটা বেশ দেখতে ভালো লাগে, কাকে কলসি থাকে।